ekanটা ডিসপ্লেটা ডিসপ্লে ভালো টাইম এটা কোন প্রযুক্তি হচ্ছে এরকম মানে কোন প্রযুক্তি হচ্ছে না বললাম কি হবে আজকে আমাদের টপিক পিসিআর এটা ইম্পর্টেন্ট একটা টপিকস এটা আন্ডারগ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট এবং প্র্যাকটিক্যাল লাইফে সবসময় লাগে যে এখন যে আমাদের করোনার টেস্ট হচ্ছে ওটাও পিসিআর আরটিপিসিআর আচ্ছা এমনি এই প্রথম স্লাইডটাই আমরা ছবিতে দেখছি পিসিআর হচ্ছে একটা অ্যাব্রিভিয়েটেড টার্ম এটা মূলত আসে পি তে পলিমারেজ সি তে চেইন আর এ রিঅ্যাকশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন মাত্র আমাদের বলতেছি সো পলিমারেজ কথাটা কোথা থেকে এসেছে আমরা যখন রেপ্লিকেশন পড়েছি তখন দেখেছি যে মেইন যে এনজাইমটা রেপ্লিকেশন লেগেছে ডিএনএ পলিমারেজ এটা আসলে একটা রেপ্লিকেশনেরই একটা মডিফাইড ভার্সন আসলে এখানে রেপ্লিকেশন প্রসেসটাকে ইউজ করা হয় এবং ওখানে যেহেতু মূল এনজাইমটা ছিল পলিমারেজ এখানেও এই ডিএনএ পলিমারেজ এনজাইমটা লাগে এই জন্য পলিমারেজ আর চেইন রিঅ্যাকশন কেন বলা হয় চেইন শব্দটা আমরা সিকল বুঝি চেইন হচ্ছে একটার পর একটা সিকলের অংশ থাকে তো আবার আমরা কখনো কখনো
যারা খুব বেশি সিগারেট খায় তাদেরকে আমরা চেইন স্মোকার বলি। চেইন স্মোকার কেমন? যেমন সে একটা সিগারেট দিয়ে আর একটা সিগারেট ধরাচ্ছে এরকম। তো আমাদের এই পিসিআর দেখা যাবে যে একটা ডিএনএ থেকে যে নতুন ডিএনএ হয়েছে ওই ডিএনএ থেকেই আবার ওগুলো টেমপ্লেট ব্যবহৃত আবার রেপ্লিকেশন হচ্ছে, এই জন্য আমরা চেইন রিঅ্যাকশন বলি। চেইন রিঅ্যাকশন, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এই ছবিটা আমরা দেখছি, একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো এই প্রথমে একটা ডিএনএ স্ট্র্যান্ডকে ডিনেচার করে ডিএনএ স্ট্র্যান্ড ডাবল স্ট্র্যান্ডকে সিঙ্গেল স্ট্র্যান্ড করা হয়েছে। এরপর ওই সিঙ্গেল স্ট্র্যান্ডের সাথে এই লালটা হচ্ছে ডিএনএ প্রাইমার, এটাকে যোগ করা হয়েছে। এরপর চেইনটা এক্সটেনশন হয়েছে। তো মূলত যেটাই হোক সব মূলত একটা রেপ্লিকেশনকেই ইউজ করা হয়। এই যে গ্রেট সায়েন্টিস্ট ক্যারি মালিস, উনি এই পিসিআরটা আবিষ্কার করেছিলেন এবং উনি এই পিসিআর ইনভেনশনের জন্য ওয়ান দ্য নোবেল প্রাইজ ইন কেমিস্ট্রি 1993। ইনি একজন আমেরিকান বায়োকেমিস্ট, অর্থাৎ বায়োকেমিস্ট্রি পড়েও কিন্তু নোবেল পুরস্কার পাওয়ার সম্ভাবনা আছে। এরকম না যে শুধু ফিজিশিয়ান হতে হবে এমন কোনো কথা নাই, ডাক্তার হতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। এই যে উনি নোবেল পুরস্কার গ্রহণ করছেন। American biochemist developed the process of PCR and rewarded by Nobel Prize in 1993. এই ছবিটায় আমরা দেখতে পাই আমরা যে ডিএনএ যে স্যাম্পলটাকে আমরা পিসিআর এর মাধ্যমে বাড়াতে চাই, এটা সহ অন্যান্য উপাদানগুলোকে আমরা একটা টেস্ট টিউবের মধ্যে, পিসিআর টিউব বা টেস্ট টিউবের মধ্যে দিয়ে সেটাকে একটা মেশিনের মধ্য দিয়ে আমরা এই প্রসেসটা করি। তার মানে এর আগে যখন আমরা দেখেছিলাম ক্লোনিং বা বায়োলজিক্যাল ক্লোনিং, ওটা কিন্তু ভেক্টর বা লিভিং সেল ব্যাকটেরিয়ার মধ্যে আমরা করেছিলাম, আর এটা কিন্তু আউটসাইড করছি এবং টেস্ট টিউবের মধ্যে করছি। এই জন্য এটাকে আমরা ডিফিনিশন দিই টু দ্য টেস্ট টিউব মেথড। সো পিসিআর স্ট্যান্ডস ফর polymerase chain reaction. Polymerase chain reaction is a test tube method for amplifying a selected DNA sequence. টেস্ট টিউব না বলে কেউ যদি বলে ইট ইজ আর্টিফিশিয়াল মেথড, এটাও হবে, হ্যাঁ, যে এটা ন্যাচারাল প্রসেস না আর্টিফিশিয়াল। আবার এই ডেফিনিশনটা অন্যভাবে একটু করা যায়। আমরা যখন ডিএনএ ক্লোনিং যেটা বায়োলজিক্যাল ক্লোনিং দেখছিলাম, ওটা কিন্তু দেখছিলাম এই যে একটা প্লান্ট সেল, এটা একটা ব্যাকটেরিয়াল সেল, রিকম্বিনেন্ট ডিএনএ করে একটা ভেক্টরের মধ্যে দিচ্ছিলাম, সবই কিন্তু লিভিং সেলের মধ্যে হচ্ছিল। আর এই যে আমরা পিসিআর করছি এটা কিন্তু নন লিভিং, অর্থাৎ আউটসাইড অফ সেল। এই সেল বেসড ক্লোনিংকে আমরা বলি ইন ভিভো,
সেলের মধ্যে করা হলে ইন ভিভো, আর যেটা সেলের বাইরে করা হয় এটাকে আমরা বলি ইন ভিট্রো। তো এই জন্য বলা যায় পলিমারেজ চেইন রিঅ্যাকশন ইজ ইন ভিট্রো মেথড, অর্থাৎ সেল ফ্রি মেথড of amplifying a target sequence of DNA. তো যে কোনো ডেফিনিশন দিলেই হবে। ওদিকে আমরা যেটা বলেছিলাম যে স্টেপ মেথড অফ অ্যামপ্লিফাইং দ্য টার্গেট DNA sequence এটা বললে হবে। আবার ইন ভিট্রো অর্থাৎ সেল ফ্রি মেথড অফ অ্যামপ্লিফাইং টার্গেট সিকোয়েন্স অফ DNA এটা হবে। মূল কথা অ্যামপ্লিফাইং অফ টার্গেট সিকোয়েন্স অফ DNA আউটসাইড অফ লিভিং অর্গানিজম। এবার আমরা দেখব আমাদের পিসিআরটা আন্ডার গ্রাজুয়েটে কখনো কখনো শর্ট নোট হিসেবে আসে, কখনো কখনো আবার ব্রড কোশ্চেন হিসেবে আসে, যে হোয়াট ইজ পিসিআর, হোয়াট আর ইটস কম্পোনেন্টস এন্ড ডিসক্রাইব ইট স্টেপ এন্ড ইম্পর্টেন্স। এবার আমরা দেখব কম্পোনেন্টস। দেখুন একটা হচ্ছে যে ডিএনএটাকে সিগমেন্টকে আমরা বাড়াতে চাই, সেই ডিএনএটা লাগবে, ডিএনএ সিগমেন্ট লাগবে, কিছু প্রাইমার লাগবে, আরএনএ প্রাইমার, নিউক্লিওটাইড লাগবে, এনজাইম হিসেবে লাগবে পলিমারেজ, কিন্তু এটা ট্যাগ পলিমারেজ, এটা আমি কেন ট্যাগ পরে বলবো। আর কিছু বাফার আর ম্যাগনেসিয়াম লাগবে, টেস্ট টিউব লাগবে, আর থার্মাল সাইক্লার। তাহলে মূলত 7টা জিনিস লাগবে: ডিএনএ সিগমেন্ট টু বি ক্লোন, আবার অ্যামপ্লিফাই, প্রাইমার, নিউক্লিওটাইড, ট্যাগ পলিমারেজ, মাস বাফার উইথ ম্যাগনেসিয়াম, পিসিআর টিউব এন্ড থার্মাল সাইক্লার। এটা আমি পরের স্লাইডে লিখেছি। So PCR procedure requires following components: at least one copy of target DNA strands, multiple cell of 2 primer, প্রাইমারের অনেকগুলো সেট লাগবে কারণ অনেকবার করতে হবে। প্রাইমার কি? শর্ট সেগমেন্ট অফ আরএনএ 20 to 35 নিউক্লিওটাইড। এরপর এনজাইম হিসেবে থার্মোস্টেবল পলিমারেজ, থার্মোস্টেবল পলিমারেজ। আমরা রেপ্লিকেশনের সময় যে পলিমারেজ বলেছিলাম ওটা কিন্তু থার্মোস্টেবল না, ওটা নরমাল একটা এনজাইম, এবং এনজাইম যেহেতু প্রোটিন ইন নেচার, এটা এক্সেস হিট দিলে কিন্তু এটা ডিনেচার্ড হবে, কাজ করতে পারবে না। আর আমাদের এই পিসিআর এ ডিনেচারেশনের সময় প্রায় 95 ডিগ্রি টেম্পারেচার দেওয়া হয়, ফলে নরমাল পলিমারেজ কিন্তু ডিনেচার্ড হয়ে যাবে। তো আমাদের সায়েন্টিস্টরা আমেরিকাতে একটা উষ্ণ প্রস্রবণ হিট হিট একটা এরিয়ায় কিছু ফাঙ্গাস পেয়েছে, যারা গরম পানিতে একটা কিছু প্লান্টস থাকে, সেই প্লান্টস থেকে এই একটা ব্যাকটেরিয়া থেকে এনজাইম পেয়েছে। ওই প্লান্টসটার নাম ওই প্লান্টসটার নাম থেকে ট্যাগ পলিমারেজ এসেছে। থার্মাস অ্যাকুইটাস নামক একটা প্লান্টস থেকে আসে। এই জন্য টি হচ্ছে থার্মাস আর এ কিউ হচ্ছে অ্যাকুইটাস। থার্মাস অ্যাকুইটাস থেকে যে পলিমারেজ, এই জন্য ট্যাগ পলিমারেজ। আমরা এটা আসলে ট্যাগ এর কোনো মিনিং নেই। টি হচ্ছে থার্মাস আর একটা হচ্ছে অ্যাকুইটাস। আচ্ছা, তো আমাদের নিউ ডিএনএ সিনথেসিস করতে হবে, তাহলে নিউক্লিওসাইড ট্রাইফসফেট অর্থাৎ অ্যাক্টিভেটেড নিউক্লিওটাইড লাগবে, বাফার উইথ অ্যাডিকুয়েট ম্যাগনেসিয়াম আয়ন লাগবে, পিসিআর টিউব লাগবে, থার্মাল সাইক্লার লাগবে। তাহলে একটু আগেও আমরা ছবিতে দেখেছি 7টা কম্পোনেন্টস: টার্গেট ডিএনএ স্ট্র্যান্ডস, মাল্টিপল সেট অফ প্রাইমার্স,
Taq polymerase enzymes, nucleoside triphosphate, buffer with magnesium ion, PCR tube, thermal cycler. আরো ছোট করে বললে টার্গেট ডিএনএ স্ট্যান্ডস, প্রাইমার, ট্যাগ পলিমারেজ, নিউক্লিওটাইড ট্রাইফসফেট, বাফার উইথ অ্যাডিকেট ম্যাগনেসিয়াম, পিসিআর টিউব, থার্মাল সাইক্লার। এবার আমরা একটা ভিডিও দেখব কিভাবে পিসিআরটা করা হয়। প্রসেসটা স্টেপস গুলো লেখার আগে আমরা একটা ভিডিও দেখব। এগুলোর ডেফিনিশন আমরা অলরেডি বলেছি। এই হচ্ছে স্যাম্পল, যার ডিএনএ কে আমরা অ্যাম্প্লিফাই করতে চাই। সেখান থেকে ডিএনএ নিলাম, পিসিআর মেশিনে দিলাম, তার কপি হলো কোন অ্যানিমেলের ওটা আমরা আইডেন্টিফাই করতে পারি। শর্ট ভিডিও। এবার আমরা ডিটেইলস দেখব কিভাবে আমরা করি। এই হচ্ছে সেই থার্মাল সাইক্লার মেশিন। যেহেতু এখানে টেম্পারেচারকে সাইকেল করা হয়, বাড়ানো কমানো হয়, মেশিনটা থার্মাল। এই সেই টিউব, পিসিআর টিউব। এই টার্গেট ডিএনএ, প্রাইমার, নিউক্লিওটাইডস, পলিমারেজ, এই মেইন কম্পোনেন্ট গুলোকে এই টেস্ট টিউবের মধ্যে নিলাম, সাথে বাফারও থাকলো। এবার টেস্ট টিউবটা এই থার্মাল সাইকেলের মধ্যে আমরা ঢুকাই দিলাম, অফ করে দিলাম। এবার মেশিনটা আমরা স্টার্ট যখন করি, প্রথম টেম্পারেচারটা টার্গেট ডিএনএ, এই টার্গেট ডিএনএটাকে ডাবল স্ট্র্যান্ডকে সিঙ্গেল করার জন্য দেখেন সাইকেল 1 এ প্রথমবার 95 ডিগ্রি সেন্টিগ্রেড করলাম। ফলে এই যে ডিনেচারেশন হয়ে ডাবল স্ট্র্যান্ডটা সিঙ্গেল স্ট্র্যান্ড হলো। এখন এই আমার পলিমারেজ এনজাইম, ট্যাগ পলিমারেজ হিট রেজিস্ট্যান্ট এনজাইম এ আসলো, প্রাইমার আসলো। এবার প্রাইমার ফ্রি নিউক্লিওটাইড আসলো। এরপরে টেম্পারেচার কমায় আমরা 55 to 65 করলাম। এই কোল্ড টেম্পারেচারে অ্যানিলিং হলো, এবার পলিমারেজ লাগলো। এবার আবার একটু টেম্পারেচার বাড়ায় 72 করলাম, এক্সটেনশন হলো। তিনটা ঘটনা, ডিনেচারেশন, অ্যানিলিং, এক্সটেনশন। আবার সেকেন্ড সাইকেল শুরু হলো, একই ঘটনা, ডিনেচারেশন, অ্যানিলিং, 72 করলে আবার এক্সটেনশন। তাহলে সেকেন্ড সাইকেল শেষে আমরা 4টা ডিএনএ পেলাম। ফার্স্ট সাইকেল শেষে দুটো পেয়েছিলাম, সেকেন্ড সাইকেল। এবার থার্ড সাইকেল আবার নিচেশন করলাম, ওই 3টা থেকে আবার 6টা সিঙ্গেল স্ট্র্যান্ড হলো। আবার 6টা 12টা প্রাইমার, 6টা স্ট্র্যান্ড লাগলো, আবার 10 এক্সটেনশন হয়ে এবার 6টা ডিএনএ তৈরি হয়ে গেল। থার্ড সাইকেল 8টা ডিএনএ পেয়ে গেল। এইভাবে আমরা রিপিটেড 20 to 30 সাইকেল করি। এই সাইকেল 4, এভাবে সাইকেল মেশিনের বাইরে লেখা থাকে কতটা সাইকেল হয়েছে। হ্যাঁ, এই যে আমরা সাইকেল 8টা করলাম, 10টা করলাম, 11টা করলাম, 12টা করলাম, 14টা, 15টা, 18টা, 20টা, 22, 23, 25, 28, 30। ইউজুয়ালি 20-30 প্রায় 30 সাইকেল করলে কত সংখ্যক মিলিয়নস অফ ডিএনএ মলিকুল সিনথেসিস হয়। আসলে এটা যদি ডাইরেক্ট ক্লাস হতো তাহলে একটু আপনাদের ফিডব্যাকও আমি নিতে পারতাম, বুঝছেন কিনা। এটা তো আসলে ফিডব্যাক পাওয়া মুশকিল। তারপর আপনারা কমেন্টের মধ্যে আপনারা ওখানে লিখতে পারেন আপনাদের কোনো বোঝার সমস্যা থাকলে।
তাহলে বেসিক্যালি কিন্তু তিনটা প্রসেস, ডিনেচারেশন এট 95 ডিগ্রি সেন্টিগ্রেড 30 সেকেন্ড এটা করা হয়, এরপর এটাকে আবার টেম্পারেচার কমায় 55 করা হয়, অ্যানিলিং অফ প্রাইমার আবার 30 সেকেন্ড, আবার টেম্পারেচারটা বাড়ায় 72 করা হয় এক্সটেনশন। তাহলে ডিনেচারেশন, অ্যানিলিং, এক্সটেনশন, এভাবে স্টেপ হতে হতে প্রায় 30টার মতো করলে মিলিয়ন অফ। তবে তবে যদিও আমরা তিনটে স্টেপ দেখছি, কিন্তু প্রথম সাইকেলে এই আমাদের যে প্রাইমারটা এটা আমাদের গঠন করে নিতে হয়, কনস্ট্রাক্ট করে নিতে হয়। এরপরে এই প্রাইমারটাই সব সাইকেলে আবার কাজে লাগে। এই জন্য প্রথম সাইকেলটায় তিনটা স্টেপ না, চারটা স্টেপ। সো স্টেপস অফ পিসিআর: primer construction, denaturing of DNA, annealing of primer to the single stranded DNA, chain extension. এর ভিতরে স্টেপ 1 needs only in first cycle, আর স্টেপ সেকেন্ড, থার্ড, ফোর্থ আর টিপিক্যালি রিপিটেড, অর্থাৎ ডিনেচারেশন, অ্যানিলিং, চেইন এক্সটেনশন এটা রিপিটেড হয় 20 to 30 টাইম ইন নেক্সট সাইকেল। তাহলে প্রথম স্টেপসটা হয় শুধুমাত্র সাইকেল 1, আর 2, 3, 4 1 এ হয়, 2 তে হয়, যতগুলো স্টেপস সবগুলোতেই হয়। আচ্ছা, এবার আমরা আমাদের যদি রিটেন কোশ্চেন আসে ডিসক্রাইব দ্য স্টেপস অর রাইট ডাউন দ্য স্টেপস অফ পিসিআর, তখন প্রত্যেকটা স্টেপ আমাদের একটু ডেসক্রিপশন করতে হবে। তাহলে প্রথম আমরা দেখলাম প্রাইমার। এই যে আমরা লেখার সময়ও বলেছিলাম আরএনএ রাইবোনিউক্লিওটাইড দিয়ে প্রাইমার তৈরি করা হয়, এবং এই প্রাইমার গুলো আসলে কোন কোন নিউক্লিওটাইড দিয়ে হবে এটা নির্ভর করে ডিএনএ যে টেমপ্লেট তার 3 প্রাইম এন্ডের এই টার্মিনাল এন্ড অনুযায়ী, এটাকে বলা হয় ফ্লাঙ্কিং সিকোয়েন্স। যেমন এটার 5 প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইম এন্ডের এই সিকোয়েন্স যা হবে তার কমপ্লিমেন্টারি হবে প্রাইমার। আবার এই যে এটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম, এই টার্মিনালের যে নিউক্লিওটাইড গুলো এটাকে বলে ফ্লাঙ্কিং। এটা একটা ফ্লাঙ্কিং সিকোয়েন্স, এটা একটা ফ্লাঙ্কিং সিকোয়েন্স। এই দুটো ফ্লাঙ্কিং সিকোয়েন্স অনুযায়ী দুটো প্রাইমারকে কনস্ট্রাক্ট করতে হবে। এটাই আমরা স্লাইডে লিখেছি। ফার্স্ট সাইকেলে প্রাইমার কনস্ট্রাকশন, two single-stranded oligonucleotides 20 to 35 base pairs, এটা complementary to the respective flanking sequence is constructed. Flanking sequence কাকে বলে? Short nucleotide sequence on each side of target DNA, each side that means 3 prime end এর দিকে মূলত। তা দুটো ডিএনএরই 3 প্রাইম এন্ডের দিকে যে সিকোয়েন্স, সেই ফ্লাঙ্কিং সিকোয়েন্স অনুসারে প্রাইমার কনস্ট্রাকশন হবে। সো প্রাইমার কনস্ট্রাকশন আমরা আলাদা করেছি। এবার আমরা ওই ভিডিওটা আবার একটু দেখব, যে যে তিনটে স্টেপস গুলো হয়েছে। হ্যাঁ,
এটা একটা রাফ ভিউ হলো। আমরা এটাকে বলে থার্মাল সাইক্লার। এইটা হচ্ছে পিসিআর টিউব, এই টার্গেট ডিএনএ। এই যে প্রাইমার্স, এটাকে আমাকে কনস্ট্রাক্ট করে নিয়েছে প্রথম স্টেপে। নিউক্লিওটাইড অ্যাড করতে হয়েছে, পলিমার্স অ্যাড করতে হয়েছে, আর এটা কনস্ট্রাক্ট করে এই চারটিকেই ঢুকাই দিলাম এটার মধ্যে, কিছু বাফার আর ম্যাগনেসিয়াম থার্মাল থেকে ঢুকে দিলাম। এবার সেকেন্ড স্টেপ আসলে, প্রথম স্টেপ তো আমরা বাইরে করেছি প্রাইমারি কনস্ট্রাকশন। হ্যাঁ, সেকেন্ড স্টেপ হচ্ছে এই যে 95 ডিগ্রি টেম্পারেচারে এই যে সেপারেশন করলাম, এটাকে আমরা বলি ডিনেচারেশন। এটাকে আমরা বলি ডিনেচারেশন। তাহলে এটা আমাদের ফার্স্ট সেকেন্ড স্টেপ, ডিনেচারেশন। So denaturation of DNA. The DNA to be amplified, যেটাকে আমাকে amplified করতে হবে, is heated about 95 degree centigrade to separate the double stranded DNA into single strand. তাহলে 95 দের 15 সেকেন্ড 30 সেকেন্ডের মতো রাখলে এটা সেপারেট হয়ে যায়, অর্থাৎ বেস পেয়ারিং গুলো লস্ট হয়ে যায়। এখানে যে বেস পেয়ারিং গুলো ছিল, এই বেস পেয়ারিং গুলো লস হয়ে সেপারেট হয়ে যায়, আমরা ভিডিওতে দেখেছি। আবার একটু দেখছি আমরা যে ডিনেচারেশনের পরে কি হয়েছিল। ডিনেচারেশন ছিল 95, পলিমারেজ এসেছে, প্রাইমার এসেছে, নিউক্লিওটাইড এসেছে। বাট সেকেন্ড স্টেপে যে সেকেন্ড স্টেপ অ্যানিলিং। অ্যানিলিং মানে এই প্রাইমারটা লেগে যাওয়া। অ্যানিলিং মানে এই প্রাইমার দুটো ফ্লাঙ্কিং সিকোয়েন্সের সাথে বাইন্ডিং হওয়াটাকে আমরা বলি অ্যানিয়েল অফ প্রাইমার। অ্যানিয়েল অফ প্রাইমার। আর অ্যানিয়েল হওয়ার পরে এই 3 প্রাইম এন্ডের দিকে এই নতুন নতুন চেইনগুলো এক্সটেনশন হবে। তো অ্যানিয়েল করতে গেলে টেম্পারেচারকে প্রায় 30 ডিগ্রি বা 40 ডিগ্রি কমায় 55 আনতে হবে। কিন্তু এটাকে এই নিউক্লিওটাইড গুলোকে আবার লাগাতে গেলে, লাগায় এক্সটেনশন করতে গেলে টেম্পারেচারকে আবার প্রায় 22 ডিগ্রির মতো, 20 বা 17 ডিগ্রির মতো বাড়ায় 72 ডিগ্রি করতে হবে। এই যে টেম্পারেচার আবার বাড়ালাম, এই যে বাড়ালাম, এই বাড়ালে এই যে নিউক্লিওটাইড গুলো এখানে যে লাগছে, এখানে লাগছে, এখানে লাগছে, যতক্ষণ পর্যন্ত কপি থাকবে এই স্ট্যান্ড ততক্ষণ পর্যন্ত ভাবে কপি হবে।
ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম। তাহলে ডিনেচারেশনের এই যে ডিনেচারেশন করেছিলাম, এই ডিনেচারেশনের পরে কি আমার ডিনেচার্ড অর্থাৎ সিঙ্গেল স্ট্যান্ড আর্নে 3 প্রাইম এন্ডের সাথে প্রাইমারকে লাগায় দিলাম। এই প্রাইমার লাগায় দেওয়াটাকে আমরা বলি অ্যানিলিং অথবা অ্যানিয়েল অফ প্রাইমার। তো থার্ড পয়েন্ট, annealing of primer to single stranded DNA. The separated strand are cooled অর্থাৎ 95 থেকে একদম 55 তার মানে 40 ডিগ্রি সেন্টিগ্রেড কমায় আনি and allowed to anneal to the two primers. Allowed to anneal to the two primers. না এটা অফ হবে, অফ। Anneal of two primers. Anneal মানে প্রাইমার গুলোকে ফ্লাঙ্কিং সিকোয়েন্সের সাথে লাগা। So the 3' hydroxyl end of each primer point toward the target sequence. এমন ভাবে লাগবে যে 3' এন্ডের দিকে প্রাইমারটা মুভ করে থাকবে। এই যে লাগলো, লাগার পরে এখন কিন্তু নিউক্লিওটাইড গুলো আসবে একটার সাথে একটা ফসফোডাইএস্টার বন্ড দিয়ে জোড়া লাগতে থাকবে, এটাকে আমরা বলি চেইন এক্সটেনশন। এখন অ্যানুয়াল যে টেম্পারেচার হয়েছিল 30 সেকেন্ড আমরা টেম্পারেচার 55 এ নামিয়েছিলাম, কিন্তু এটার জন্য কিন্তু এক্সটেনশনের জন্য আবার টেম্পারেচার একটু বাড়াতে হবে, আরো প্রায় 17 ডিগ্রি মতো বাড়ায় 72 যখন করব তখন এক্সটেনশন হবে। So DNA polymerase and deoxyribonucleotides are added to the mixture to initiate the synthesis of two new complementary to the original DNA chain এবং এটা হয় 72 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। তাহলে এভাবে কিন্তু একটা সাইকেল হয়ে গেল, একটা সাইকেলের একটা ডিএনএ থেকে আমরা দুটো ডিএনএ পাবো। এবার প্রাইমার যেহেতু আগে থেকেই কনস্ট্রাক্টেড হয়েছে, এবার সেকেন্ড সাইকেল শুরু করার জন্য আর কোনো প্রাইমার কনস্ট্রাকশন লাগবে না। এই যে দুটো ডিএনএ চারটে স্ট্যান্ড, এগুলোকে টেমপ্লেট হিসেবে ব্যবহৃত করতে পারবো। করতে হবে কি, টেম্পারেচার যে এক্সটেনশনের জন্য 72 ডিগ্রি করেছিলাম, এটাকে বাড়ায় আবার 95 যখন করে দিব, তখন এই দুটো ডিএনএ চারটা নিউক্লিওটাইড মানে স্ট্যান্ড গুলো আবার সেপারেটেড হয়ে যাবে। এই the second cycle, first cycle, at the completion of cycle of replication, the reaction mixture is heated again করে আবার 95 করব to denature the 4 DNA strand and the second cycle is started.
এখানে ডিনেচারেশন বাই হিট হলো, হিট। এবার আবার দেখলাম এখানে আমরা আবার প্রাইমারকে অ্যাড করব, অর্থাৎ অ্যানিল করব, প্রাইমারকে অ্যানিল। এই সেকেন্ড সাইকেলে আবার অ্যানিলিং অফ প্রাইমার। So each four stranded of DNA are allowed to anneal to their prime complementary primer. তাহলে সেকেন্ড সাইকেলে অ্যানিলিং। আবার এই যে অ্যানিলিং হওয়ার পরে এটা আবার চেইন এক্সটেনশন হতে থাকবে, টেম্পারেচার আবার আবার 72 করলে এক্সটেনশন হয়ে এখন দুটো থেকে চারটা ডিএনএ হয়ে গেল। সো চেইন এক্সটেনশন ডিএনএ, এটা হচ্ছে সেকেন্ড সাইকেলের চেইন এক্সটেনশন। সো ডিএনএ পলিমার অ্যাডেড deoxyribonucleotide to initiate the synthesis of 4 new chain complementary to the original DNA chain. তাহলে সেকেন্ড সাইকেলের পরে আমরা ডিএনএ পেলাম 8টা, ফার্স্ট সাইকেলে পেয়েছিলাম দুটো, এবার পেয়ে গেলাম 8টা। থার্ড সাইকেলে আবার ওই ডিনেচারেশন, অ্যানিলিং এবং এক্সটেনশন করলে আবার বাড়তে, ফোর্থ সাইকেলে এরকম করে 20 to 30 সাইকেল আমরা করব। সো থার্ড স্টেপ, থার্ড রোমান, আমরা রোমান 1 এ বলেছিলাম ফার্স্ট সাইকেল, রোমান 2 তে বলেছিলাম সেকেন্ড সাইকেল, আর রোমান 3 তে typically 20 to 30 cycles are run during the process and amplifying the DNA by a million fold to billion, মিলিয়ন থেকে বিলিয়ন ফোল্ড ডিএনএ হয়ে যায়। তাহলে স্টেপস আসলে আমরা তিনবার, একবার প্রথম সাইকেলটা বলবো, পরবার সেকেন্ড সাইকেল, এরপর থার্ড এর মধ্যে আমরা অনওয়ার্ড সব সাইকেল গুলো উল্লেখ করে দিব আর কি। তো মোটামুটি যদি স্টেপস অফ পিসিআর আসে বা প্রসেস, হোয়াট আর দ্য ডিসক্রাইব দ্য প্রসেস অফ পিসিআর বা রাইট ডাউন দ্য প্রসেস, এই তিনটা তিন ভাবে বললেই হবে। এবার আমরা একটু যাই অ্যাপ্লিকেশন অর ইউজ অর ইম্পর্টেন্স অফ পিসিআর। পিসিআর কে আমরা কোন কোন কাজে ইউজ করে থাকি। আমি গত ক্লাসে যখন দেখিয়েছিলাম রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ভিতরে যে তিনটা আবিষ্কার, তার মধ্যে একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে ডিএনএ কাটা, সেকেন্ড এটাকে বাড়ানো, ক্লোনিং, সেটা বায়োলজিক্যাল হোক বা আর্টিফিশিয়াল হোক। তো এই ক্লোনিং করে অ্যাকচুয়ালি আমাদের সায়েন্টিস্টরা আমাদের নর্মাল জিন এবং মিউটেন্ট জিন, আমরা মিউটেশনের সময় দেখলাম জিনগুলো মিউটেশন হয়েছে, এগুলো পরস্পর কম্পারিজন করতে পারে। একটা ডিএনএ তে কিন্তু কম্পারিজন হতে পারে না, কিন্তু যদি অনেক সংখ্যক ডিএনএ বাড়ায় তাহলে আমরা নর্মাল জিন আর মিউটেন্ট জিনকে কম্পারিজন করতে পারি। এটা আমরা লিখেছি। সেকেন্ড, এই জিনকে যদি বাড়ায় দিই তো অল্প অল্প একটু ডিএনএ পেলেও কিন্তু সেটাকে আমরা ডিটেকশন করতে পারবো। একটা অনেক কিছুর ভিতরে ছোট্ট একটু চুল পেয়েছি, দাঁতের একটা অংশ, ওই অল্পটুকুকেই অনেক দূর বাড়ায় আমরা ডিটেক্ট করতে পারবো বাই পিসিআর। সো ডিটেকশন অফ লো অ্যাবান্ডেন্স অফ নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্স।
আবার ওই যে বললাম যে ক্রিমিনাল আইডেন্টিফিকেশন হোক বা কোনো মরা মানুষের ছেলেকে মেয়েকে এগুলো অ্যানালাইসিস করার জন্য যে একটা অরিজিনাল ডিএনএ এবং তার সাসপেক্টেড ডিএনএ গুলোকে ক্লোনিং করে বাড়ায় ফরেনসিক অ্যানালাইসিস করতে পারে। ফরেনসিক অ্যানালাইসিস করার জন্য আমাকে ডিএনএ কে বাড়াতে হয়। সো 3 নাম্বার, ফরেনসিক অ্যানালাইসিস অফ ডিএনএ স্যাম্পলস। এটা একটা খুব ইম্পর্টেন্ট, ডেভেলপ ওয়ার্ল্ডে প্রায় করা হয়। কিছু জেনেটিক ডিজিজ আছে যে এই ডিজিজগুলো যদি হয় তো সেই তার এবং তার বংশের মধ্যে অনেক সমস্যা হয়। তো কোন একটা মায়ের ধরেন সিস্টিক ফাইব্রোসিস নামক একটা ডিজিজ আছে বা তার বংশে আছে, তো নতুন যে বাচ্চা মায়ের পেটে আছে এই বাচ্চাটা সিস্টিক ফাইব্রোসিস হবে কিনা অথবা সে এটার ক্যারিয়ার কিনা এগুলো বোঝার জন্য ওই মায়ের অ্যামনিওটিক ফ্লুইড নিয়ে এসে সেখান থেকে সেলগুলো ডিএনএ কে পিসিআর করে আমরা প্রিনেটালি ডায়াগনোসিস করতে পারি যে এই সিস্টিক ফাইব্রোসিস পেশেন্ট অথবা ক্যারিয়ার আছে কিনা। এটা বলেছি প্রিনেটাল ডায়াগনোসিস এন্ড ক্যারিয়ার ডিটেকশন অফ সিস্টিক ফাইব্রোসিস, অর্থাৎ প্রিনেটালি হওয়ার আগেই যদি বাচ্চা সিস্টিক ফাইব্রোসিস থাকে সেটাকেও ডায়াগনোসিস করতে পারি, অথবা সে পেশেন্ট না কিন্তু ক্যারিয়ার সেটাকেও ডিটেকশন করতে পারি। মোটামুটি এই 4টা হেডলাইন আমরা বললাম, এরকম ভাবে আরো অনেক কিছু ডায়াগনোসিস করতে পারি, অনেক কিছু। তো এই অ্যাডভান্স ইউজ বা অ্যাপ্লিকেশন 4টা দিলাম। এবার আমরা যেহেতু দুটো প্রসেস পড়েছি, আগে একটা পড়েছি বায়োলজিক্যাল ক্লোনিং, সেল বেসড ক্লোনিং, আর একটা পড়লাম সেল ফ্রি ক্লোনিং। তো দুটোরই কিছু সুবিধা এবং অসুবিধা আছে। তো প্রথমে আমরা দেখব যে পিসিআর বা সেল ফ্রি ক্লোনিং এটার কি কি অ্যাডভান্টেজ আছে। প্রথম অ্যাডভান্টেজ, ইট ইজ হাইলি সেন্সিটিভ, অর্থাৎ ট্রেস অ্যামাউন্ট অফ ডিএনএ ক্যান বি অ্যাম্পলিফাইড। অল্প একটু পরিমাণ পেলেও এটাকে আমরা অনেক গুণ বাড়ায় দিতে পারি। এটা খুব ভেরি ফাস্ট। বায়োলজিক্যাল ক্লোনিং যে স্লো প্রসেসে হয় এটা খুব অল্প সময়ের মধ্যে, যে 30টা সাইকেল খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় এবং মিলিয়ন টু মিলিয়ন ফল্ট, অর্থাৎ এই প্রসেসটা ভেরি ফাস্ট, হাই স্পিড। বায়োলজিক্যাল ক্লোনিং ওই তুলনায় স্লো। ওই ক্লোনিংটা সেল বেসড হয়, সময় আর একটু বেশি লাগে। 3 নাম্বার, এটা কিন্তু আমরা যে ভিডিওটা দেখলাম খুব একবার প্রাইমার কনস্ট্রাকশন করে কম্পোনেন্ট গুলোকে সেলের মধ্যে ওই থার্মাল সাইকেলকে ঢুকায় দিলে খুব ইজিলি হতে হয়, মেশিনই করে, এটা লেস ডিফিকাল্ট। সে তুলনায় বায়োলজিক্যাল ক্লোনিংটা একটু ডিফিকাল্ট, যেমন কাটতে হয় দুটো, আবার রিইউনিয়ন করে রিকম্বিনেন্ট ডিএনএ করতে হয়, আবার সেটাকে হোস্ট সেলে দিতে হয়, ওটা একটু মোর ডিফিকাল্ট টেকনিক্যালি। 4 নম্বর, ক্রুড সেল অপরিশোধিত, আমরা বলি না ক্রুড অয়েল, অর্থাৎ অয়েলের সাথে কিছু ইমপিউরিটিজ আছে বা ক্রুড আয়রন। তো আমরা সেল যদি অনেক মানে একটা সেলের মধ্যে বিভিন্ন ময়লা আবর্জনা অন্যান্য সেল লাগানো বিভিন্ন কিছু, তারপরেও এটাকে আমরা সহজেই করতে পারবো। কিন্তু আমরা বায়োলজিক্যাল ক্লোনিং যখন করেছিলাম তখন কিন্তু ডিএনএ কে পিউরিফাই করে নিতে হয়েছিল। তো কিন্তু পিসিআর পিউরিফিকেশন লাগবে না, ক্রুড সেল অ্যাম্পলিফাই উইদাউট ডিএনএ পিউরিফিকেশন।
আর এই মেথডটা, দিস মেথড ক্যান বি ইউজড টু অ্যাম্প্লিফাই ডিএনএ সিকোয়েন্স ফ্রম এনি সোর্স, যে কারো ব্যাকটেরিয়াল ডিএনএ, ভাইরাল ডিএনএ, প্লান্ট ডিএনএ, অ্যানিমাল ডিএনএ সবার ইউজুয়ালি আমরা অ্যাম্প্লিফাই করতে পারি। তাহলে প্রথমে আমরা দেখলাম এই প্রসেসটা খুব সেনসিটিভ, এটা খুব হাই স্পেসিফিক স্পিড, এটা টেকনিক্যালি লেস ডিফিকাল্ট, এবং এটা ক্রুড সেল পাইলে সেটাকেও অ্যাম্প্লিফাই করা যায়, এবং এটা যে কোনো সোর্সের ডিএনএ কে অ্যাম্প্লিফাই করা যায়। এবার আমরা দেখব কিছু ডিসঅ্যাডভান্টেজ অফ পিসিআর। একদম প্রথম যে স্টেপটা, প্রাইমারকে কনস্ট্রাক্ট করতে হয়, আর প্রাইমার কনস্ট্রাক্ট করতে গেলে আমার যে সেল ডিএনএটাকে বাড়াবো, তার ফ্লাঙ্কিং রিজনসটা কি সেটা জানতে হয়, কারণ ফ্লাঙ্কিং রিজনস এর কমপ্লিমেন্টারি প্রাইমারটা কনস্ট্রাক্টেড করতে হয়, তাহলে ওই ডিএনএ ফ্লাঙ্কিং রিজনসটা আমাদের জানতে হয়। সো দ্য বেস সিকোয়েন্স অফ ফ্লাঙ্কিং রিজনস অফ ডিএনএ টু বি ক্লোন মাস্ট বি নোন টু প্রডিউস দ্য প্রাইমার। আরেকটা হচ্ছে, এটা সাধারণত ছোট ডিএনএ কে করে, বড় ডিএনএ না। ইট ক্যান ক্লোন এ শর্ট ডিএনএ সেগমেন্ট অনলি 5K বেস পেয়ার লং, কিন্তু বড় আমরা বায়োলজিক্যাল ক্লোনে দেখছিলাম বড় বড় পিসকেও তারা ক্লোন করতে পারে। সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, যেটা শুধু শর্ট ডিএনএ গুলোকেই অ্যাম্প্লিফাই করতে পারে। তাহলে আমরা পিসিআর এর 5টার মতো অ্যাডভান্টেজ দেখলাম, আর দুটো ডিসঅ্যাডভান্টেজ আমরা বললাম। আচ্ছা, এখন আন্ডার গ্রাজুয়েটে অনেক সময় একটা কোশ্চেন আসে, কম্পারিজন বিটুইন বায়োলজিক্যাল ক্লোনিং এন্ড পিসিআর, অথবা বলে রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন ক্লোনিং এন্ড পিসিআর। ক্লোনিং বলতে কিন্তু বায়োলজিক্যাল ক্লোনিং, যদিও পিসিআরও একটা ক্লোনিং, তো এটা বলা হয়। তো আমি তো মুখে মুখে প্রত্যেকটা পয়েন্ট বলার সময় এটার কি সুবিধা ওটার কি সুবিধা বলেছি, অথবা আপনারা এটা তৈরি করে নেবেন যে পিসিআর এবং বায়োলজিক্যাল ক্লোনিং এর ভিতরে কম্পারিজন কি কি মিল আছে, কি কি অমিল আছে। তো আমরা আজকে যে পিসিআর ডিসকাস করলাম, এটা কিন্তু মূলত এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির একটা পার্ট হিসেবে। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে আমরা যে দেখেছিলাম ক্লোনিং, এর আর্টিফিশিয়াল ক্লোনিং। তো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে আমরা বলেছিলাম যে 3টা মেজর টেকনিক্স অ্যাপ্লাই করা হয় রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। 1 নম্বর অ্যাপ্লাই অফ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, সেকেন্ড হচ্ছে ক্লোনিং। তো আমরা এই ক্লোনিংটা শেষ করলাম, বায়োলজিক্যাল ক্লোনিংও শেষ করলাম, পিসিআর। আর থার্ড বলেছিলাম অ্যাপ্লিকেশন অফ প্রোব। এবার ওই প্রোব সম্পর্কেও কখনো কখনো রিটেন একটা শর্ট নোটের মতো আসে, আমরা এবং ভাইভাতে আমরা কিছু কোশ্চেন জিজ্ঞেস করি, বিশেষ করে যারা ভালো মার্ক পেতে চায়। এখন আমরা প্রোব সম্পর্কে কিছু আইডিয়া নিব, আমরা ডিসকাস করব। এই ছবিটা একটু খেয়াল করে দেখি। এই একটা ডিএনএ স্ট্র্যান্ড এটি জিসি জিজি টিটি এটি এটি সিজি, এই আরেকটা এজিসি জিসি। হ্যাঁ, এখন এখন এরকম অনেকগুলো ডিএনএ স্ট্র্যান্ড আছে। এখন আমরা যেটাকে মাল্টিপ্লাই করতে চেয়েছিলাম সেটা কোনটা, এইটা বোঝার জন্য আমরা ওই ওই ডিএনএটার যে বেস সিকোয়েন্স হিসেবে তার কমপ্লিমেন্টারি একটা প্রোব আমরা তৈরি করে দিয়েছিলাম, ATCCGA। এইটা যার সাথে ম্যাচ করবে, এই এ কিন্তু জির সাথে ম্যাচ করবে না, তাহলে এটা না, কিন্তু এ কিন্তু এটার সাথে ম্যাচ করবে। কিন্তু আবার জি যেটা, এটা কিন্তু এটার সাথে ম্যাচ করবে না। কিন্তু এইটা, এই টিটা জিটা সির সাথে ম্যাচ করেছে,
সিটা জির সাথে ম্যানেজ, এই সিটা জির সাথে করেছে, এই টিটা এর সাথে করেছে, এটা টি। তাহলে এই তিনটা ডিএনএ এর মধ্যে আমার আমার এক্সপেক্টেড ডিএনএ ছিল এইটা। এই প্রোবের মাধ্যমে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারলাম, ডিটেকশন করে ফেলতে পারলাম। সো তাহলে আমরা একটু ডিএনএ প্রোবের ডেফিনিশনটা দেখি। So DNA probe is a laboratory produce known segment of label DNA. A laboratory produce known segment. এটা segment এটা laboratory produce করা হয়। So DNA probe is a laboratory produce known segment of label DNA. Known segment of label DNA that is used for finding matching of DNA in biological sample. ঠিক আছে, এখন কিভাবে একটা ডিএনএ প্রোব প্রডিউস করা হয়? প্রোডাকশন অফ ডিএনএ প্রোবস ক্যান বি ডান বাই এনি অফ ফলোইং মেথড। কয়েকটা মেথডের মাধ্যমে এটা করা যায়। এক নম্বর, ইউজিং এ ডিএনএ টেমপ্লেট উইথ দ্য হেল্প অফ পিউরিফাইং বায়োলজিক্যাল এনজাইমস। তাহলে বায়োলজিক্যাল এনজাইমস দিয়ে ইউজিং এ ডিএনএ টেমপ্লেট, using a template DNA with the help of purified biological enzyme. Purified biological enzyme apply করি। আরেকভাবে করা যায়, ডিএনএ প্রোব to be specific skills can be obtained prior by using automated DNA synthesizer। আমাদের কিছু অটোমেটেড ডিএনএ সিনথেসাইজার মেশিন আছে, ওগুলোর মাধ্যমে আমরা ডিএনএ প্রোব অবটেইন আমরা পেতে পারি। Number 3, DNA probe can also be included So DNA probe can also be included in viral DNA, may even multiply in bacteria. Thus, by this way, many copies of DNA probe can be synthesized. Viral bacteria দিয়েও আমরা DNA probe আমরা তৈরি করতে পারি। তাহলে তিন ভাবে আমরা প্রব তৈরি করতে পারি। DNA probe assay consists of the following steps. DNA probe যে একটা ডিএনএ কে ডিটেক্ট করে এটাকে আমরা বলি ডিএনএ প্রোব অ্যাসে। অর্থাৎ এই ঘটনাটাকে আমরা বলি ডিএনএ প্রোবিং অর ডিএনএ প্রোব অ্যাসে। কনসিস্ট অফ ফলোইং স্টেপ, এই স্টেপগুলোর মাধ্যমে ডিএনএ প্রোবটা তার প্রোবিং করে। এট ফার্স্ট কি করে, স্যাম্পল টু বি টেস্টেড ইজ ট্রিটেড উইথ ডিটারজেন্ট। আমরা যেমন কাপড় কিছু ডিটারজেন্ট দেখি, ডিটারজেন্ট অ্যান্ড এনজাইম এগুলো দিই to remove the non DNA components। আমার যে মিক্সচারটা আছে এটা ডিএনএ এর সাথে নন ডিএনএ কম্পোনেন্টস আছে, সেটাকে রিমুভ করার জন্য ডিটারজেন্ট এবং কিছু এনজাইম দেওয়া হয়।
সেকেন্ড, দেন দ্য ডিএনএ ইজ ডিনেচার্ড বাই লো পিএইচ। একটু কি আমরা দেখেছি পিসিআর এর সময় টেম্পারেচার দিয়ে ডিনেচারেশন করেছি, এখানে টেম্পারেচার না, কিন্তু পিএইচটা লো করে দিব। সো ডিএনএ ইজ ডিনেচার্ড বাই লো পিএইচ। Third, single-stranded DNA binds on the filter and exposed to excess DNA probes, but only one of which will be hybridized. অর্থাৎ যতগুলো ডিএনএ আছে সেখানে আমি প্রোবকে অ্যাপ্লাই করলাম, সব কিন্তু একটা মাত্র সেখানে এটার সাথে হাইব্রিডাইজ করবে। At the same time, unbound DNA is detected by a variety of available methods using fluorescence and dye. অর্থাৎ যেগুলো প্রোবের সাথে বাউন্ড হয়নি, যেগুলো ফ্রি আছে, এগুলোকেও ডিটেক্ট করা যায় ফ্লুorescence ডাই নামে একটা ডাই আছে এবং অন্যান্য ডাই দিয়ে। এখন ডিএনএ প্রোব যেহেতু শর্ট নোট আসে, তো প্রথমে আমরা ডেফিনিশন দিয়েছি, তারপর প্রোবটা কি কি সোর্সে পাওয়া যায় সেটা দিয়েছি, বা প্রোবটা কিভাবে কাজ করে, প্রবিং করে সেটা দিয়েছি। লাস্টে আমরা দিব ইউজ অর ফাংশন অর ইম্পর্টেন্স অফ ডিএনএ প্রোবস। These DNA probes are prepared for commercial purpose, অর্থাৎ কমার্শিয়াল বিভিন্ন ডিএনএ কে আমরা এমপ্লিফাই করে বিভিন্ন অ্যাপ্লাই করি। So these DNA probes are prepared for commercial purpose, and the most sophisticated and sensitive means to identify gene or specific DNA sequence কমার্শিয়াল ইউজ করা হয় এবং নির্দিষ্ট কিছু জিন এবং ডিএনএ সিকোয়েন্সকে ডিটেক্ট করার জন্য। DNA probes provides commercial avenue for diagnosis of infectious disease। এই যে বিভিন্ন সংক্রামক ডিজিজকে ডায়াগনোসিস করার জন্য ডিএনএ প্রোব আমরা ইউজ করতে পারি। and identifications of food content contaminants, ফুডের মধ্যে বিভিন্ন যে ভেজাল থাকে বা দূষিত জিনিসটাকে আইডেন্টিফাই ফর আইসোলেশন অফ জিন। সো আর লাস্ট ইন আদার মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট, এবং বিভিন্ন মাইক্রোবায়োলজিক্যাল টেস্টেও এটা আমরা ইউজ করে থাকি। তাহলে ইনফেকশাস ডিজিজ ডায়াগনোসিস, ফুড কন্টামিনেন্টস কে আইডেন্টিফাই করা এবং আইসোলেশন করা অফ জিনস এন্ড মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট। সো আমরা মোটামুটি একটা ধারণা করতে পারলাম যে আমাদের বায়োটেকনোলজির সেকেন্ড ক্লাসটায় আমরা পিসিআরটাকে ডিটেলস দেখলাম এবং সাথে সাথে ফুড ডিএনএ প্রবিং সম্পর্কে আমরা ধারণা করলাম। তো এই দুটো ক্লাস মিলে আমাদের মোটামুটি ডিএনএ আমরা বায়োটেকনোলজি বা ডিএনএ টেকনোলজিটা আমাদের কভার হলো। এর মধ্যে আন্ডার গ্রাজুয়েটের জন্য পিসিআরটা খুব ইম্পর্টেন্ট, রিটেনেও আসে, ভাইভায়ও আসে, আবার বায়োলজিক্যাল ক্লোনিং বা ক্লোনিংটাও আসে, কখনো কখনো পিসিআর আর ক্লোনিং এর কমপ্লিকেশন কম্পারিজম আসে, আবার ডিএনএ প্রোবটা কখনো কখনো শর্ট নোট আসে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কখনো কখনো শর্ট নোট আসে, রিকম্বিনেন্ট ডিএনএ বা ডিএনএ টেকনোলজি কখনো কখনো শর্ট নোট আসে। ভাইভাতে ট্যাগ পলিমারেজ কাকে বলে এই ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। ট্যাগ পলিমারেজের নামকরণ, কেন ট্যাগ পলিমারেজ হলো,
সেটা জিজ্ঞাসা করা হয়। নরমাল পলিমারেজ এবং ট্যাগ পলিমারেজের মধ্যে পার্থক্য কি, এটা জিজ্ঞাসা করা হয়। মোটামুটি বায়োটেকনোলজির ইম্পর্টেন্ট দিকগুলো আমরা ডিসকাস করলাম দুটো ক্লাসের মাধ্যমে। একটা ক্লাসে বায়োলজিক্যাল ক্লোনিং, আর একটা ক্লাসে আমরা পিসিআর এবং প্রোব ডিসকাস করলাম। আমাদের নেক্সট ক্লাস অর্থাৎ মানডেতে আমরা একটা জটিল চ্যাপ্টার, জটিল মানে অনেকের কাছেই এটা বেশ কঠিন লাগে, স্টুডেন্ট, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট, ইভেন কিছু টিচারদের কাছেও এটা কঠিন লাগে। সেটা আন্ডার গ্রাজুয়েটে বিশেষ করে রিটেনে একটা শর্ট নোট হিসেবে আসে। তো সেটা হচ্ছে RFLP and VNTR, RFLP and VNTR। RFLP যেটা ফুল মিনিংস হচ্ছে রেস্ট্রিকশন, ফ্রাগমেন্ট, লেন্থ, পলিমরফিজম। আর VNTR হচ্ছে ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটস। তো আমি চেষ্টা করব এই দুটোকে যতটা সহজেই আপনাদের কাছে এটাকে প্রেজেন্ট করা যায়। তো নেক্সট মানডে, সোমবার, আমাদের এই একই টাইমে 12:30 অ্যারাউন্ড 12:30 কাছাকাছি সময় আমরা RFLP এবং VNTR ডিসকাস করব। আজকের মতো ওই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, যতদূর সম্ভব বাসায় থাকার চেষ্টা করবেন। আর বাইরে বের হলেও স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব মেনটেন করবেন, মাস্ক ব্যবহার করবেন, খালি হাতে নাক টাচ করবেন না, হাঁচি কাশি আসলে টিস্যু ব্যবহার করবেন। আসার পরে ওগুলোকে খুলে সুন্দরভাবে সবগুলোকে ধুয়ে আলাদা হয়ে পরিষ্কার হয়ে বাসায় বাকি কাজগুলো করবেন। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।